তুমি আছো মনের গহীনে, তুমি আছো মনের গহীনে। রাইসা হঠাৎ ফোন করলো কেন? রাইসা মেহবিন এবং অব্রের ব্যাপারে সবকিছুই জানতো। এমনকি ক্লাবে রাতের ঘটনা সম্পর্কেও সে মোটামুটি জানে। রাইসা আপাতত তার কাজের জন্য কানাডা গিয়েছে। রাইসাকে এতদিন পর ফোন করতে দেখে অব্র অবাক হয়ে ফোনটা রিসিভ করে বলল, রাইসা তুই? মেহবিন আর তোর সম্পর্ক সবাই জানে। তুই মেহবিনকে ইউজ করছিস অব্র। ছি, আজকে আমি আমাদের আর এক বন্ধু কায়েফের থেকে সব জেনে তোকে ফোনটা দিলাম। তুই এতটা নিখুঁতভাবে কি করে অভিনয় করলি অব্র? তোর অভিনয় দেখে মনে হতো তুই সত্যি ভালোবাসতিস মেহবিনকে। অব্র উদাসীন গলায় বলল, বুঝলাম। আমি খারাপ, আমি অভিনয় করি, কিন্তু মেহবিন তো খুব সুখেই আছে। তুই জানিস মেহবিন বিয়ে। বাকিটুকু বলার আগেই রাইসা বলল, আমি এখন যেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না। তুই জানিস তুই ঠিক কতটা অপরাধ করেছিস মেহবিনের সাথে? সেই সম্পর্কে একটু ধারণা আছে তোর? সেদিন হোটেলে কি হয়েছিল জানিস? কি বলতে চাচ্ছিস তুই? হোটেলে সেদিন কি হয়েছিল? রাইসা কিছু বলতে পারলো না, তার আগেই ফোন কেটে গেল। অব্র বুঝলো নেট প্রবলেম, এর জন্য ফোনটা কেটে গেছে। মেহবিন রুমে ঢুকেই মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। মায়রা অব্রের সন্তানের মা হতে চলেছে ভাবতেই মেহবিনের শরীরে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, মেহবিনও তো অব্রের সন্তানের মা হতে চলেছে, তাহলে তার নিয়তিটা এমন কেন হলো? সে কেন পেল না তার সন্তানের মর্যাদা? মেহবিন কান্না মিশ্রিত গলায় বলল, অব্র, তুমি আজ বড্ড সুখী তাই না? নতুন অতিথি আসতে চলেছে তোমার। সেই অতিথিকে নিয়ে তোমার কত আয়োজন। তোমার এবং মায়ের সন্তান তোমার পরিচয় হেসে খেলে জীবন পার করে দিবে। কিন্তু আমার সন্তান কি করবে? আজ না হয় সে আরহাম সাহেবের সন্তানের পরিচয় ধীরে ধীরে আমার গর্ভে বেড়ে উঠেছে, কিন্তু যখন সে এই পৃথিবীতে আসবে তখন তো সবাই সব কিছু জেনে যাবে। সবাই জানবে আমার সন্তানের কোনো বাবার পরিচয় নেই। কেউ তো আসল সত্যটা জানতে চাইবে না অব্র। এই সমাজটা তো আমার এবং আমার সন্তানের দিকে আঙুল তুলবে। নিষ্ঠুর এই সমাজে আমার সন্তানের উপাধি হবে সে অবৈধ সন্তান। আমি কি করে তা সহ্য করব? কি করে? মেহবিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আরহাম মেহবিন বলে রুমে ঢুকতেই মেহবিন পেছনে ঘুরে গেল। আরহাম দুধের গ্লাসটা রেখে বলল, নিচে তো খেলে না, এখনো দুধটা চুপচাপ খেয়ে নাও। মেহবিন ভেজা গলায় বলল, আমি এখন খাবো না, প্লিজ আমাকে জোর করবেন না। কথাটি বলেই মেহবিন তার চোখের জল আরহামের থেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। যদিও আরহামের চোখে তা এড়ায়নি। আরহামের মনে প্রশ্ন জাগে, মেহবিন কাঁদছিল কেন? কাঁদছিল তাহলে কি মেহবিনের মন খারাপ? আরহাম কিছু একটা ভেবে মেহবিনের দিকে এগিয়ে এসে বলল, ওকে, দুধ খেতে হবে না, চলো আমার সাথে কোথায়? একটা জায়গায়। কিন্তু কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আরহাম মেহবিনের ঠোঁটে আঙুল দিয়ে নিচু গলায় বলল। শ্, কোনো কথা নয়, চলো আমার সাথে, নো কোয়েশ্চেন। আরহাম মেহবিনের হাত ধরে বাইরের দিকে নিয়ে যায়। মেহবিন বুঝতে পারছে না আরহাম তাকে হঠাৎ কোথায় নিয়ে যাচ্ছে। মেহবিনকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আরহাম মেহবিনকে নিয়ে হোটেলের পাশের সাইডের পোলের দিকে নিয়ে আসে। এই সাইডে তেমন কেউ আসে না। আরহাম জায়গাটা কিছুক্ষণের জন্য ভাড়া করে নিয়েছে। ছোট্ট ছোট ক্যান্ডেল পুলের পানিতে ভেসে চলেছে। সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে মুহূর্তেই। তার পাশে একজন লোক হাতে 200 মতো গ্যাসের বেলুন একসাথে রশিতে বেঁধে নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সবগুলো বেলুনে ছোট্ট করে লেখা রয়েছে, নিউ বেবি ইজ কামিং অনলি আফটার 4 মান্থস, জাস্ট ওয়েটিং। লেখাটা পড়ে মেহবিন তার পেটে হাত রাখে। দেখতে দেখতে 5টা মাস কেটে গেছে। তার সন্তান তার গর্ভে বেড়ে উঠেছে। আর মাত্র 4 মাস পরেই সে পৃথিবীতে চলে আসবে। কথাটি ভাবতে গিয়ে মেহবিনের চোখে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মেহবিনের চোখের অশ্রুটুকু আরহাম সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন স্টুপিড মেয়ে? সবাইকে কাঁদলে মানায় না, কিছু কিছু মানুষকে হাসলেই শুধু মানায়, তারা কাঁদলে বুকের ভিতর ধক করে ওঠে।
তাদের মধ্যে তুমি অন্যতম। জানো মেহবিন, আমার কি মনে হয়, আমার কাছে যদি এখন ক্ষমতা থাকতো তাহলে তোমার কান্না করাটা আমি দণ্ডনে অপরাধ করে দিতাম। আরহামের কথা শুনে ভরকে যায় মেহবিন নামক রমণী। যুবক প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, তুমি জানো না, এখন যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে ভেতরে যে ছোট্ট একটা প্রাণ বের উঠছে তার কতটা ক্ষতি হবে জানো তো? মেহবিন মাথা নাড়ায়। আরহাম বেলুনওয়ালার লোকটার থেকে সবগুলো বেলুন নিয়ে নিজের হাতে নিয়ে আসে। অতঃপর মেহবিনের কাছে গিয়ে বলে। এখন এই বেলুনগুলো আকাশেও তুমি উড়িয়ে দাও। মেহবিন অবাকের সুরেই বলল, আমি কেন? আরহাম ঠোঁটের কোণে চমৎকার হাসি ঝুলিয়ে বলে, এই বেলুনগুলোর সাথে তোমার সমস্ত দুঃখ কষ্ট আকাশের কাছে বিলীন করে দাও। আকাশ তো বিশাল, এই বিশাল আকাশে দেখবেই তোমার এক মুঠো দুঃখ কষ্ট মুহূর্তে বিলীন হয়ে যাবে। জীবনটা অতি ক্ষুদ্র, এই ছোট্ট জীবনে ছোট ছোট আনন্দগুলো আঁকড়ে ধরে আমাদের বাঁচতে হবে। দুঃখ কষ্টকে সাথী করলে জীবনটা নরকে পরিণত হয়ে যায়। আরহামের কথা শুনে মেহবিনের ঠোঁটেও হাসির রেশ ধরা দেয়। মেহবিন আরহামের থেকে বেলুনগুলো নিয়ে একসাথে তা আকাশে ছেড়ে দেয়। বেলুনগুলো আকাশের ঠিকানায় উড়ে চলেছে। মেহবিন জোরে চিল্লিয়ে বলে, বেবি, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলে এসো তোমার মায়ের কাছে। কথাটি বলেই মেহবিন হাততালি দিতে থাকে। আরহামও মুচকি হেসে মেহবিনের সাথে হাতে তালি দেয়। সঙ্গে সঙ্গে মেঘের গর্জন করে ওঠে। নভেম্বর মাস এখন, শীত প্রায় চলে এসেছে বলতে গেলে। এই সময় হঠাৎ বৃষ্টি আশাজনক নয়। বৃষ্টি ঝাঁপিয়ে পড়তে শুরু করে দেয়। মেহবিনের বরাবরই বৃষ্টি পছন্দ, তবে এতদিন কষ্টের বেড়াজালে সে তা প্রকাশ করত না। আজ আরহামের কথা শুনে তার বৃষ্টিতে বড্ড ভিজতে ইচ্ছে করছে। আরহাম মেহবিনকে এইভাবে ভিজতে দেখে বলে, মেহবিন, চলো এখন হোটেলে। অসময় বৃষ্টি, ঝড় ঠান্ডা লেগে যাবে তো। লেটস গো, তাড়াতাড়ি চলো। আরহাম কথাটি বলে এগুতে নিলে মেহবিন আরহামের হাত জোড়া ধরে ফেলে। মেহবিন এইভাবে হাত ধরে রাখায় আরহাম মেহবিনের দিকে তাকাতে মেহবিন বলল, একটু বৃষ্টি বিলাস করলে ক্ষতি কি আরহাম সাহেব? বড্ড ভালো লাগে আমার বৃষ্টি। আপনার বুঝি ভালো লাগে না? আপনি তো বললেন ছোট ছোট আনন্দকে পুঁজি করে জীবনকে উপভোগ করতে হয়। ধরে নিন আমার আনন্দ এই বৃষ্টির মাঝে সীমাবদ্ধ রয়েছে। মেহবিনের কথা শুনে আরহাম মেহবিনকে বাধা দিল না, বরং স্মিত হেসে বৃষ্টিতে দাঁড়িয়ে রইল। আরহামের থেকে সায় পেয়ে মেহবিন খুশিতে বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে থাকে। নিজের আঁখি জোড়া বন্ধ করে ফেলে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে আছে। মেহবিনের এইরকম মিষ্টি হাসি দেখে আরহাম আস্তে করে বলে, ওগো বৃষ্টি বিলাসে নেই, দেখতে পাচ্ছ? হাসলে কিন্তু তোমার মুখে অদ্ভুত মায়া এসে ভিড় করে। এই অদ্ভুত মায়ের ভিড়ে যে কোনো যুবক হারিয়ে যাবে। তাহলে সবসময় হাসো না কেন, স্টুপিড মেয়ে একটা? আরহাম গুনগুন করে গেয়ে ওঠে, রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়া জড়ালে, কি নেশা চড়ালে, কি মায়া জড়ালে। আরহামের গানে মেহবিন আরহামের দিকে তাকায়। আরহামের সুরে অদ্ভুত ভালো লাগা কাজ করছে মেহবিনের। আরহামও সম্পূর্ণ ভিজে যাচ্ছে। আরহাম মেহবিনের দিকে এগুতেই মেহবিন পিছাতে গিয়ে ধপ করে পড়ে যেতে নিলে আরহাম মেহবিনকে নিজের দিকে টেনে নেয়। মেহবিনের ভেজা চুল আরহামের মুখে আছড়ে পড়ছে। আরহাম আস্তে আস্তে চুলগুলো ধীরে ধীরে মেহবিনের কানের কাছে কুচে দিতে থাকে। আরহামের তপ্ত নিঃশ্বাস মেহবিনের গলায় উপচে পড়ছে। মেহবিনের মনে হচ্ছে এই নিঃশ্বাস সে আগেও তার গলায় অনুভব করেছিল, কিন্তু তা কিভাবে সম্ভব? আরহাম কেন যেন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে। বৃষ্টির বেগ সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। আরহাম মেহবিনের ঠোঁটের দিকে এগুচ্ছে। মেহবিন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। তার চিকন ঠোঁটজোড়া কাঁপছে অনবরত। মেহবিন ঠোঁট দিয়ে একটু শব্দ করতে পারছে না। শরীরে যেন কোনো প্রকার শক্তি সে পাচ্ছে না। আরহাম
কিছু একটা ভেবে নিজেকে সামলিয়ে নেয়। আরহাম মেহবিনের থেকে দূরে সরে গিয়ে বলে, অনেক ভেজা হয়েছে, এবার রুমে চলো, নাহলে ঠান্ডা লেগে যাবে। আরহাম কথাটি বলে দ্রুত রুমের দিকে যেতে থাকে। মেহবিনের লজ্জা যেমন হচ্ছে তেমন অস্বস্তিও হচ্ছে। সে নিজেকে বারবার বকা দিতে থাকে। সে কেন আরহামকে বাধা দেয়নি? মেহবিনের এক মুহূর্তের জন্য মনে কি আরহামের জন্য অনুভূতি জন্ম নিয়েছিল? মেহবিন নিজের মনকে বুঝিয়ে বলে, এসব কি ভাবছিস তুই মেহু? ছি, এসব ভাবাও পাপ। আরহাম সাহেবের জন্য কোনো প্রকার অনুভূতি জন্ম নিতে পারে না আমার। আমি আমার জীবনে আর কখনো কাউকে জড়াবো না। সব থেকে বড় কথা, আরহাম সাহেবের মনে অন্য কেউ আছে। মেহবিন নিজের মনকে শত বোঝালেও সে একটু হলেও বুঝতে পারছে তার মনে অন্যরকম করে সুপ্ত অনুভূতির আগমন ঘটছে, যা মেহবিনকে আবারও কষ্ট দিবে। মেহবিন কাপা গলায় বলল, মানুষ ভুল জীবনে একবারই করে। আমার কাছে ভালোবাসা তেমনই একটা ভুল। আমি জেনে বুঝি কিছুতে পুনরায় ভুল করব না। মেহবিনও আস্তে আস্তে করে রুমের দিকে পা বাড়ালো। অব্র তখন নিজের রুমের জানালা দিয়ে সব কিছুই দেখছিল। আরহাম এবং মেহবিনের কাছে আসার প্রতিটা মুহূর্তেই অব্রের নজরে ভালো করেই এসেছে। অব্র নিজের মাথাটা ঠিক রাখতে পারছে না, তার মাথায় যেন আগুন ধরে গেছে। মেহবিন তো একদিন তার এতটা কাছেও এসেছিল। মেহবিন তার স্ত্রীও ছিল বটে, সে আজ অন্য কারো সাথে ঢলাঢলি করছে তা কিছুতেই সে দেখতে পাচ্ছে না। অব্রতার হাতে থাকা ফুলদানির বাক্সটা সপাটে ছুঁড়ে ফেলে। এদিকে মায়রা ঘুমিয়েছিল। কিছু পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। মায়রা ঘুম থেকে উঠে দেখে অব্রের হাত থেকে ফিঙ্কি রক্ত মেঝেতে গড়িয়ে পড়ছে। অব্রের চোখজোড়া ললাটে আকার ধারণ করেছে। অব্রকে কেমন একটা হিংস্র মনে হচ্ছে। মায়রা থমথমে গলায় বলল, অব্র, সঙ্গে সঙ্গে অব্র চিৎকার করে বলে, কেন আজ কেন মেহবিন আমার থেকে দূরে? আমি যে সহ্য করতে পারছি না, একদমই করতে পারছি না। আমি পারছি না আমার প্রাক্তন স্ত্রী আজ অন্য কারো এতটা কাছে। আমি পারছি না মায়েরা, আমার এতটা অসহায় কোনো দিনও লাগেনি। অব্র ধপ করে মাটিতে বসে পড়ে। কথাটি বলে মায়রা মুখ চেপে কান্না করে। সে কিছুতেই ভাবতে পারেনি অব্র মেহবিনের প্রতি এতটা দুর্বল হয়ে যাবে। রাইসা নিজের রুমে বসে গভীর ভাবনায় ডুবে আছে। অব্র এবং মেহবিনকে সে অনেকটা কাছ থেকে দেখেছিল। অব্র শুধুমাত্র মায়রাকে জেলাস ফিল করানোর জন্য মেহবিনকে শুধুমাত্র ব্যবহার করেছে। এই বিষয়টা সম্পূর্ণভাবে রহস্যজনক লাগছে তার। তাছাড়া রাইসার কাছে মনে হচ্ছে অব্র যা করছে কিংবা ভবিষ্যতে করবে তা সত্যি ভয়ঙ্কর। রাইসা সেদিন হোটেল রুমের সম্পূর্ণ কাহিনী জানে। মেহবিন এবং অব্র সেদিন নেশার ঘরে কাছাকাছি এসেছিল। তা অব্র নেশার ঘরে ভুলে গেলেও মেহবিন রাইসাকে ঠিকই কথাটি জানিয়েছিল। রাইসা বুঝতে পারছে মেহবিনের সাথে বড় অন্যায় করা হয়েছে। মেয়েটার মুখ ভেসে উঠলেই রাইসার বড্ড খারাপ লাগে। রাইসা অব্রকে পুনরায় ফোন করে। মায়রা উঠে দাঁড়িয়ে অব্রের কলার চেপে ধরে বলে, তুমি এই কথা বলছো অব্র? তুমি কি করে বলতে পারলে অব্র? তোমার এখন তোমার প্রাক্তনের প্রতি এতটাই দরদ উতলে পড়ছে যে তার সাথে অন্য কাউকে সহ্য করতে পারছো না তুমি? কিন্তু কেন অব্র? জবাব দাও অব্র। আচ্ছা, তুমি কি মেহবিনকে ভালোবাসো? মায়রার কথায় মুহূর্তেই অব্র শান্ত হয়ে যায়। তার মুখে নেমে আসে অন্ধকার। অব্রকে চুপ থাকতে দেখে মায়রার মেজাজটাই বিগড়ে যায়। মায়রা অব্রের শার্ট শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কি হলো অব্র? তুমি কথা বলছো না কেন? আমাকে জবাব দাও। দেখো, আমি অনেক সহ্য করেছি, আর পাচ্ছি না। তুমি তুমি কি মেহবিনকে ভালোবাসো? অব্রকে জবাব দিবে এখন? এই প্রশ্নের উত্তর তো সে নিজেও জানে না। অব্রকে চুপ থাকতে দেখে মায়রা আশাহত হয়। বুক ফেটে কান্না আসে তার। তার এখন সব রাগ ক্ষোভ উতলে উঠছে মেহবিনের উপর। মেহবিন নামক কাঁটাটাই তার জীবনের সব সুখ নিমেষে শেষ করে দিচ্ছে। মায়রা গটগট করে বেরিয়ে যায় রুম থেকে। মায়রা বেরিয়ে যেতেই অব্রের ফোন বেজে ওঠে। অব্র তাকিয়ে দেখে রাইসার ফোন। অব্র রিসিভ করার সঙ্গে সঙ্গে রাইসা হন্তদন্ত হয়ে বলল, অব্র, আমি কাল বা পরশুর মধ্যে দেশে ফিরছি। তোর সাথে জরুরি কথা আছে আমার। কি এমন জরুরি কথা? সেসব বলার সময় আমার নেই।
শুধু এতটুকু জেনে রাখ, অনেক বড় কথা তোকে বলার আছে, যার সামনাসামনি বলতে হবে। রাইসা কথাটি বলেই ফোন কেটে দেয়। অব্র বুঝতে পারছে না রাইসা হঠাৎ কি বলতে চায়। আরহাম সোফায় গড়াগড়ি করছে, তার চোখে ঘুম যেন ধরাই দিচ্ছে না। মেহবিন রুমে এসেই ঘুমিয়ে পড়েছে। আরহামের কেমন যেন অস্বস্তি কাজ করছে। মেহবিনকে তাকে কোনোভাবে ভুল বুঝেছে। তখনই আরহামের কানে মেহবিনের আর্তনাদ ভেসে আসে। মেহবিনের আর্তনাদ কানে আসতেই আরহাম লাফিয়ে উঠে বসে। মেহবিনের কাছে যেতেই মেহবিনের ঘুমের মাঝেই আরহামের হাত জোড়া খামচে ধরে। ব্যথায় কুকড়ে ওঠে। আরহাম বুঝতে পারছে না হঠাৎ মেহবিনের কিসের ব্যথা উঠল। আরহাম আস্তে ধীরে মেহবিনকে খাটের কিনারে হেলান দিয়ে শোয়ায়। অতঃপর মেহবিনের গালে হাত রেখে বলে, মেভিন, হঠাৎ কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? মেহবিন নিজের আঁখে জোড়া আস্তে আস্তে খুলে ধীর গলায় বলল, আরহাম সাহেব, হুম। বেবি আমার পেটে কি করলো মনে হচ্ছে। বেবি নড়ছে আরহাম সাহেব, আমি অনুভব করতে পারছি। মেহবিন ব্যথা পেলেও তার চোখ মুখে খুশির আভাস পাওয়া গেল। মেহবিনের কথা শুনে আরহাম মহান আনন্দে বলল। সত্যি বেবি নড়ছে? মেহবিন খুশিতে মাথা নাড়ায়। আরহাম নিজের অজান্তে তার কান পেতে দিল মেহবিনের দিকে ঝুঁকে, বেবিকে একটু অনুভব করার প্রচেষ্টায়। মেহবিনের থেকে কথাটি শুনে আরহামেরও বড্ড ইচ্ছে হলো বেবিকে একটু অনুভব করার। মেহবিন অদ্ভুত পানে আরহামের দিকে তাকিয়ে থাকে। আরহাম মনোযোগ সহকারে মেহবিনের পেটে তার কান পেতে রয়েছে। মেহবিনের পেটটাও ভারী হয়েছে আগের তুলনায়, যদিও বেশি নয়। আরহাম একটু হলেও বুঝতে পারছে বেবি সত্যি নড়ছে। এই মুহূর্তটা যেন তার কাছে সত্যি সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত। আরহাম উঠে গিয়ে মেহবিনের হাত ধরে খুশিতে বলে, মেভিন, আমি অনুভব করতে পারছি, আমি সত্যিই পারছি। বেবি তার ছোট ছোট হাত পা দিয়ে কেমন করে নড়ছে। আমার পক্ষে তো অপেক্ষা করা যেন এখন থেকে অনেক কষ্টকর হয়ে যাবে। কবে বেবি আসবে, কবে আমি আমার হাতে তাকে একটু ছুঁয়ে দেখব, সেদিন কবে আসবে মেহবিন? 4টা মাসের জন্য আমার কাছে এখন 4 যুগ মনে হচ্ছে। আচ্ছা, বেবি যখন হবে তখন তার নাম কি রাখবো আমরা? আরহাম নিজের মনে কথাগুলো বলেই যাচ্ছে। বেবি পৃথিবীতে আসলে কত প্ল্যান তার। আরহাম যেন ভুলেই গেছে সে বাচ্চাটার আসল বাবা নয়। মেবিন বুঝতে পারছে আরহামের টান হয়ে গেছে বাচ্চাটার প্রতি। আরহামকে থামাতে হবে, না হলে আরহাম আরও অনেক ভেবে ফেলবে, যা পরবর্তীতে কষ্ট দিতে পারে আরহামকে, যা মেহবিন কিছুতেই চায় না। আরহাম আবারও বলল, আচ্ছা, বেবি আমাকে কি নামে ডাকবে? আমি বরং বেবিকে বলবো আমাকে ভালো বাবা বলে ডাকতে। ভালো না নামটা? আমি বেবির জন্য সব কিছু এনে দেব। বেবি যা যা চাইবে সব। মেবিন থমথমে গলায় বলল, আরহাম সাহেব, আপনি থামুন। আপনি কি ভুলে গেলেন আমরা একটা চুক্তিতে ছিলাম? বেবির জন্মের পরেই তো আমি এই বেবি চলে যাব। তাহলে শুধু শুধু মায়া কেন বাড়াচ্ছেন? সে তো অন্য কারো সন্তান। আরহাম কিছু একটা ভেবে রহস্যময় হাসি হেসে আস্তে করে বলল, কিছু টান তো হুট করে অজান্তেই হয়েছে, আর ভবিষ্যতের কথা কে বলতে পারে? কি বললেন আপনি? না মানে, আমার মনে হয় না যে তোমার সাথে প্রতারণা করেছে সে কখনোই বেবির কোনো প্রকার অধিকার পাওয়ার যোগ্যতা রাখে। আরহামের গম্ভীর কণ্ঠে বলা কথাটি শুনে মেহবিন চুপ হয়ে যায়। সত্যিই তো অব্রের কোনো অধিকার নেই তার সন্তানের উপর। জন্ম দিলেই তো কেউ বাবা হতে পারে না। আরহাম অধরের কোণে হালকা হাসি এনে বলল, এই কদিন আমি বুঝে গেছি আমি না চাইতে বেবির সাথে জড়িয়ে গিয়েছে। সে এখনো পৃথিবীতে আসেনি, তাতেই তার প্রতি এতটা মায়া জন্মে গেছে। সে যখন আসবে তখন তাকে ছাড়া কিভাবে থাকবো, এটাই সব থেকে বড় প্রশ্ন। আরহামের কথাই শুনে ভালো লাগা কাজ করে মেহবিনের। মানুষটার এতটা টান পড়ে গেল কখন, কিভাবে? আচ্ছা, আরহামের কি মেহবিনের প্রতি কোনো টান অনুভব হয়? মেহবিনের কেন যেন প্রশ্ন করতে ইচ্ছে হলো, কিন্তু সে তা করল না। আরহাম বারান্দায় চলে গেল। মেহবিন গভীর ভাবনায় ডুব দিল। এই মানুষটাকে একা করে সে কি করে তার সন্তানকে নিয়ে দূরে চলে আসবে? এই মানুষটা যে নিজের অজান্তেই মায়াজালে জড়িয়ে ফেলেছে নিজেকে। আচ্ছা, অব্র যখন জানতে পারবে এই সন্তানটি তার, তখন কি হবে? অব্র কি সন্তানের অধিকার চাইবে মেহবিনের থেকে? মেহবিন তখন কি করবে? কথাটি ভেবে শুকনো ঢোক গিলল মেহবিন।
মেহবিন গোলকা ধাঁধায় পড়ে যাচ্ছে। মেহবিনের আজ বড্ড তার মায়ের কথা মনে পড়ছে। তার মা নিশ্চয়ই তার পাশে থাকলে তাকে এখন সঠিক পথ দেখিয়ে দিত। সে তো কখনোই তার মাকে পাশে পায়নি। মেহবিনের বড্ড ইচ্ছে করছে এখন তার মা ম্যাজিকের মতো চলে আসুক এবং তার সকল সমস্যা নিমেষেই দূর করুক। মায়ের একটু ঠাঁই পেলেই একজন সন্তান তো সমস্ত কষ্ট ভুলে যায়। মেহবিনের এখন সেই ঠাঁইটুকু পেতে ইচ্ছে করছে। রুষা মন খারাপ করে চুপটি করে নিজের ঘরে বসে আছে। মনটা যে বেহায়া, কথা সে মানে না। আরহামকে দেখে তার কষ্টে বুকটা জ্বলে ওঠে। এই কষ্টের আদৌ শেষ আছে কোথাও? তাহসান রুষার রুমে কালকের প্রজেক্টের ফাইল নিয়ে এসে দেখে রুষা চুপটি মেরে বসে আছে। তাহসান রুষার কাঁধে হাত রাখতেই রুষা তাহসানের দিকে তাকায়। রুষার মুখখানি দেখে তাহসানের বুকের ভেতর তোলপাড় সৃষ্টি হয়। তাহসান রুষার অবস্থা দেখে বলল, রুষা, তুমি এখন এবার নিজেকে সামলাও। কিভাবে সামলাবো আমি নিজেকে? আমি যে আর পারছি না। আমার না মেহবিন নামক মেয়েটার প্রতি অনেক হিংসে হয়। কি আছে ওই মেয়েটার মাঝে যার জন্য স্যার মেয়েটাকে এতটা ভালোবাসে? আমার মাঝে কি সেই গুণগুলো নেই? কেন নেই আমার মাঝে? তাহসান রুষার পাশে বসে বলে, রূপ কিংবা গুণ দেখে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় এমন এক অনুভূতি যা হুট করে কারো প্রতি যখন তখন চলে আসে। ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না। রুষা ফুপিয়ে কেঁদে ওঠে। তাহসান রুষার দিকে টিস্যু এগিয়ে বলে, রুষা, তুমি অন্তত প্লিজ কেঁদো না। দেখো, আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি যখন আরহামের জন্য তোমাকে রাখেননি, তাতে নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবেই। দেখবে, আল্লাহ তোমার জন্য উত্তম কিছু নির্বাচন করেছেন। তুমি শুধু দৃঢ় মনোবল রাখো। তাহসানের কথায় কিছুটা ভরসা পায় রুষা। সকাল হতেই মেহবিন বারান্দায় হাঁটতে বের হয়। আরহাম তার অফিসের কলিগদের সাথে অনেক আগে প্রজেক্টের কাজে বেরিয়ে গেছে। তখনই একজন স্টাফ এসে মেহবিনের হাতে একটা পার্সেল দিয়ে বলে, ম্যাম, আপনার নামে কে যেন কুরিয়ারে পার্সেল পাঠিয়েছে, টেক ইট। স্টাফের কথা শুনে কিছুটা অবাক হয় মেহবিন। পার্সেলটা নেয়। পার্সেলটা খুলেই দেখে ছোট্ট একটা চিরকুট। তার পাশেই অনেকগুলো লাল টকটকে গোলাপ ফুল। ফুলগুলো এতটাই সুন্দর যে মেহবিনের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে তা দেখে। মেহবিন চিরকুট খুলে দেখে তাতে লেখা, লাল টকটকে গোলাপের মতো সবসময় তোমার মুখশ্রীতে যেন হাসির খুশির ঝলক ফুটে ওঠে। ওগো প্রেয়সী, সবসময় মনমরা হয়ে থাকো কেন? তুমি কি বোঝো না তোমার কষ্টগুলো যে আমাকে খুব করে পোড়ায়? মেহবিন এইবার কেন যেন চিরকুটটা ছুঁড়ে ফেলে দিল না। তার বড্ড জানতে ইচ্ছে করছে কে এই চিরকুটের মালিক। সঙ্গে সঙ্গে মেহবিনের ফোনের মেসেজের টংটা বেজে উঠল। মেহবিন মেসেজ চেক করে দেখে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। গোলাপ ফুল দেখে তোমার মুখে যে হাসিটা লেগেছিল তা যেন সর্বদাই বিরাজমান থাকে। মেসেজটা দেখে আরেক দফা চমকে ওঠে মেহবিন। তার মানে যে এই চিরকুটটা দিয়েছে সে এখানেই আছে। কথাটি ভেবেই মেহবিন চারদিকে তাকাতে থাকে, কিন্তু আফসোস কেউ নেই। সঙ্গে সঙ্গে আরেকবার মেসেজ আসে। মেহবিন মেসেজটা পড়ে দেখে তাতে লেখা, আমাকে শত খুঁজেও তুমি পাবে না প্রেয়সী, আর শুধু কিছুটা প্রহরের অপেক্ষা, তারপরে আমি তোমার কাছে নিজেকে ধরা দেব। মেহবিন মেসেজটা পড়ে আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যায়। তার মানে যে এসব করেছে সেইবার নিজেকে সামনে আনবে, কিন্তু কিভাবে? মেহবিন যেই নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বারে ফোন করে, কিন্তু বরাবরের মতো সে আশাহত হয়। নাম্বার বন্ধ। তখনই একটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করে। মেহবিন বুঝতে পারল আরহাম চলে এসেছে। আরহাম গাড়ি থেকে ফরমাল লুকে বেরিয়ে তাহসানের সাথে কথা বলতে বলতে হাঁটছে। আরহামকে দেখে মেহবিনের চোখ যেন আটকে যায়। লোকটাকে ফরমাল ড্রেস আপে যে কারো চোখ আটকে যাবে। মেহবিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান মেহবিনের কাছে এসে বলে, বোন রে, চোখটা নামাই এবার। তোরই তো নকল পর, যখন তখন দেখতে পারবি। মেহবিন কথাটি শুনে আরিয়ানকে মারতে শুরু করে দেয়। আরিয়ান হুহা করে হেসে ওঠে। আরহাম যেহেতু দুপুরের মাঝে মিটিংটা শেষ করে ফিরেছে, তাই সবাই মিলে ঠিক করেছে আজকে সবাই পার্বত্য অঞ্চলটা ঘুরে দেখবে। আরহাম
নোয়া গাড়ি ভাড়া করে নেয়। ফ্রন্ট সিটে আরহাম ও মেহবিন একসাথে বসেছে। তার পরের সিটে মায়রা এবং অভ্র বসেছে। অভ্র ও মায়রাও মেহবিনদের সাথে যাচ্ছে। তার পেছনে আরিয়ান ও মজনু বসেছে। তাহসান ও রুষাও যাচ্ছে। রুষা যদিও আসতে চাইছিল না, তবুও তাহসান জোর করায় এসেছে। গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করে দেয়। অভ্র আজ নিশ্চুপ। তার মনে আজ একটাই প্রশ্ন উকি দেয়, সে কি ভালোবাসে মেহবিনকে? অভ্র নিষ্পলকভাবে মেহবিনের দিকে তাকিয়ে থাকে। মায়রার নজরে তা ঠিকই পড়েছে, তবুও সে চুপ থাকে। মেহবিন তো অভ্রকে বারবার এড়িয়ে চলার চেষ্টা করছে। মেহবিন আরহামের দিকে তাকায়। মানুষটা নিজের মতো ড্রাইভিং করছে। কালকের পর থেকে মেহবিনের শুধু একটা কথাই মনে পড়ছে। আরহাম সাহেব, জীবনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। কি করব আমি এখন? গাড়ি চলছে আপন গতিতে। আরিয়ান কিছুক্ষণ পরেই বলল, ভাই বড্ড বোরিং লাগছে জার্নিটা। পরিবেশ কেমন থমথমে, একটা গান তো প্লে কর। আরিয়ানের কথা শুনে আরহাম গান ছেড়ে দেয়। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা। হাসি বিনিময়ে চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো এক বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপকথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। মুহূর্তেই পরিবেশটা মনোমুগ্ধকর হয়ে ওঠে। গানটা শুনে মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম চমৎকার মুচকি হাসি উপহার দেয়। মেহবিনও তালে মিলিয়ে হাসে, যা নজর এড়ায় না অভ্রের। চোখের সামনে নিজের প্রাক্তন স্ত্রীর সাথে নিজের ভাইয়ের এত চোখাচোখি অভ্রের কাছে অতিরিক্ত মাত্রায় বিরক্তির কারণ হয়ে উঠেছে। অভ্র জানে মেহবিন এখন আরহামের স্ত্রী, তবুও প্রাক্তন স্ত্রী অন্য কারো সাথে দেখলে অভ্রের বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। এই ব্যথার উৎস কি তবে ভালোবাসা? গাড়ি প্রায় পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে প্রবেশ করল। এই অঞ্চলে একটা ঝর্ণা রয়েছে। ঝর্ণাটা প্রায় সবার কাছে বেশ পরিচিত এবং জনপ্রিয়। আরহামদের গাড়ি পাহাড়ের কাছে আসতেই মেহবিন চিল্লিয়ে গাড়িটা থামাতে বলে। মেহবিনের চিল্লানোতে সবাই কিছুটা অবাক হয়। আরহাম গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই মেহবিন গাড়ি থেকে কিছুটা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। মেহবিনকে এইভাবে বেরোতে দেখে আরহাম মেহবিনকে থামাতে রাগান্বিত গলায় বলে, স্টুপিড মেয়ে, এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। মেহবিন থামে না, সে ঝর্ণার দিকে ছুটে যেতে থাকে। আরহামও মেহবিনের পেছনে পেছনে যেতে থাকে। মেহবিনও আরহাম ঝর্ণার কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে। প্রকৃতির অপরূপ মুগ্ধতায় তারা যেন এক প্রকার ডুবে গেছে। ঝর্ণার জলরাশি উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ছে। জলধারা নিচে নেমে যাচ্ছে উঁচু পাহাড় গড়িয়ে। ঝর্ণার কাছে দাঁড়ালেই দেহ মন ভরে উঠছে পবিত্র স্নিগ্ধতায়। মেহবিনের কাছে ঝর্ণার সৌন্দর্য সম্পর্কে যতটুকু কল্পনা ছিল, তার থেকেও অধিক সুন্দর ঝর্ণাটি। ঝর্ণাটির কাছাকাছি অনেকগুলো পাহাড় রয়েছে। মেহবিন ঝর্ণা পর্যন্ত যাতায়াতের উঁচু নিচু রাস্তার পাশে তাকালেই সে বুঝতে পারে পাহাড় তাকে যেন এনে দিচ্ছে রোমাঞ্চকর অনুভূতি। বাকিরাও চলে আসে ততক্ষণে। সকলেই পরিবেশটা বেশ উপভোগ করছে। আরিয়ান ক্যামেরা নিয়ে চারদিকে ছবি তুলছে। রুষা ও তাহসান নিজেদের মাঝে কথা বলছে। যদিও রুষা চুপ, তাহসানি কথা বলে রুষার মন ভালো করার চেষ্টা করছে। এত সুন্দর পরিবেশ দেখে মায়রা নিজেকে সামলাতে পারল না। অব্রের হাত ধরে মহানন্দের সাথে বলল, আর তোমার কিছু মনে পড়ে? আমরা যখন বিদেশে ছিলাম তখন একই রকম কত সুন্দর জায়গায় আমরা একা একা বেরিয়ে পড়তাম। আজ যেন সব কিছুই অতীত। শেষের কথাটি বলতে গিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মায়রার। অব্রর সেদিকে খেয়াল নেই, সে তো অন্য চিন্তায় মগ্ন। তার দৃষ্টি বরাবরের মতো সামনের দিকে মিষ্টি কপতির দিকে। মেহবিন বারবার ঝর্ণা থেকে বারবার পানি নিয়ে আরহামের মুখে ছিটাচ্ছে আরহামকে জ্বালানোর জন্য, এবং আরহাম বারবার স্টুপিড বলছে মেহবিনকে। মেহবিন তা শুনে খিলখিল করে হাসতে থাকে। মেহবিনের সাথে তাল মিলিয়ে মৃদু হাসে আরহাম। মেহবিনকে এতদিন পরে এত প্রাণবন্তভাবে হাসতে দেখে অব্রের ভালো লাগা কাজ করে।
তার মন শুধু একটাই কথা বলে। তার একটা ভুলের জন্য মেয়েটার এই মায়াবী হাসিটা হারিয়ে গিয়েছিল। সে যদি মেহবিনের সাথে ভালোবাসার নাটক না করত, তাহলে তো আজ আরহামের জায়গায় সে থাকতো। মেহবিনের সব হাসি খুশি থাকার কারণ অব্র হলে কি খুব ক্ষতি হতো? অব্রের ধ্যান ভাঙে আরহামের কর্কশ গলা শুনে। আরহাম এবার কিছুটা রেগে গেছে মনে হয়। বারবার মেহবিনের মানা করছে, তবু মেহবিন শুনে কার কথা। সে পানি ছিটিয়ে দিচ্ছে আরহামের উপর। মেহবিন, স্টুপিটের মতো এইভাবে পানি ছিটাচ্ছ কেন? আমি একদম ভিজে গেছি। মেহবিন আরহামের কথা না শুনে খিলখিল করে হেসে আরহামকে পানি ছিটিয়ে দিচ্ছে। এইবার আরহামও পানি নিয়ে মেহবিনকে পানি ছিটিয়ে দিচ্ছে। মেহবিন হেসে ওঠে। আরিয়ান এইরকম সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে ফেলল। অব্রকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মজনু অব্র এবং মায়রার কাছে এসে মায়রাকে উদ্দেশ্য করে বলে, ভাবি গো, অব্র ভাইজানের কি জিনের আসর লাগছেনি? মজনুর এমন কথা শুনে অব্র ও মায়রা ভরকে যায়। অব্র ধমকে বলে, এই তুমি বলতে চাইছো কি? মজনু তার 32টা দাঁত বের করে বলে, আসলে আপনারে যখন দেখি তখনই খেয়াল করি আপনি খালি চাইয়া থাকেন আমার বড় ভাইজানের আর ভাবির দিকে। আমাকে গ্রামে এক বেটা আইছিল, বুঝছেন নি? নাম আসিল মদন। দেখতে কি কালারে কালা, দাঁত তো একবারে নাই বললেই চলে, একেবারে আপনার মতো। মানে কি বলতে চাইছো তুমি? আমি দেখতে কালো, আমার দাঁত নেই? অব্রের রাগান্বিত গলায় বলা প্রশ্নের জবাবে মজনু বলে, আরে ভাইজান, আপনি আবার উল্টা বলছেন কেন? আপনি তো মাশাআল্লাহ হিরোর মতন দেখতে। আমি তো কইতাছি যে আপনার মতো অভ্যাস। মদন সারাদিন খালি চাইয়া চাইয়া থাকতো হুদাই। পরে সবাই জানতে পারলাম আসলে ও জিনের আসল লাগছিল। পরে অনেক ঝাড়াঝাড়ির পরে ওইটা ঠিক হয়। আমাকে গ্রামে কাবলা বাবা ঠিক করে দিয়েছিল। ভাবি, আপনার কি কাবলা বাবার নাম্বার লাগবে? মায়রা হেসে দিল। অব্র এসব সহ্য করতে না পেরে বলল, হে ইউ ইডিয়েট, জাস্ট গেট লস্ট। এমন করেন কে? আজকাল কারো ভালো করতে নাই। মজনু মুখ বেঁকিয়ে চলে যায়। আরিয়ান নিজের হাতের ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে থাকে। তখনই কেউ এসে তাকে খপ করে জড়িয়ে ধরে। এইভাবে কেউ হুট করে জড়িয়ে ধরায় আরিয়ান চমকে পিছনে তাকাতেই দেখে ফারিয়া। ফারিয়াও আরিয়ানকে দেখে এক প্রকার শকড হয়ে যায়। সে এই মুহূর্তে আশা করেনি আরিয়ানকে। ডক্টর সাহেব, আপনি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে কি করে? ফারিয়া এদিকে সেদিকে তাকিয়ে শুকনো মুখে বলল, আসলে আপনাকে বলেছিলাম না আমি ট্যুরে যাচ্ছি বান্ধবীদের সাথে। আমি আমার বান্ধবীদের সাথে চট্টগ্রামে এসেছিলাম। আজ আমাদের এখানেই শেষ দিন ছিল। আমার ফ্রেন্ডসগুলো এত হারামি, আমাকে ছেড়ে কই যেন হারিয়ে গেল। এখন ওদের পাচ্ছিও না। আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে। ওরা এখন কোথায় কিভাবে আছে কে জানে। আমি যদি ভুল না হই তাহলে ওরা নয়, আপনি হারিয়ে গেছেন, তাই তো? আপনি পথটা হারিয়ে ফেলেছেন। আরিয়ানের প্রশ্নে মাথা নিচু করে ফারিয়া জবাব দেয়, আসলে ওদের হোটেলে রেখে আমি চট্টগ্রাম ঘুরতে বেরিয়েছিলাম সকাল সকাল। এখন পথটাও হারিয়ে ফেলেছি। তার মধ্যে কয়েকজন বাজে লোক আমার পেছন নিচ্ছিল, তাই দৌড়ে এসে আপনাকে দেখে জড়িয়ে ধরলাম। আরিয়ান নিজের চশমাটা পরে বলল, এরকম বাদরামি করলে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। ফারিয়া কিছুটা রেগে বলল, কি বললেন? আমি বাদরামি করি? সত্যিই তো বললাম। এখন ভাবুন আপনি কি করে নিজের হোটেলে ফিরবেন। ফারিয়াও চুপ হয়ে যায়। সে আসলে বুঝতে পারছে না সে কি করবে। আরিয়ান এবার টেরি স্মাইল দিয়ে বলে, আমি আমার ফ্যামিলির সাথে এখানে এসেছি। চাইলে আজকে তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। কালকে তোমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করিয়ে দেব। ফারিয়া কিছু একটা ভেবে সম্মতি জানায়। এমনিতেও এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আরিয়ানের কথাতেই সায় দেওয়া ঠিক মনে করল ফারিয়া। আরিয়ান ফারিয়াকে নিয়ে সবার কাছে গিয়ে ফারিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় ফ্রেন্ড বলে। ফারিয়ার সাথেও সবাই হাসি মুখে মিশে যায়। সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। মায়েরাও আজ প্রচণ্ডভাবে সবকিছু উপভোগ করছে, যদিও অব্র শুধুমাত্র নীরব দর্শকের মতোই ছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সবাই ঠিক করেছে এখন হোটেলে ফিরবে।
কিন্তু পাশে নাচ গানের আওয়াজ শুনে মেহবিনের খুব ইচ্ছে ছিল একটিবার দেখার, কিন্তু আরহামের তাতে ব্যাঘাত ঘটিয়ে বলল, একদম না, এখন আমাদের হোটেলে যাওয়া দরকার। এতক্ষণ বাইরে থেকে তোমার পক্ষে ঠিক নয় মেহবিন। মেহবিন মনটা খারাপ করে ফেলে। ফারিয়াও মেহবিনের সাথে তাল মিলিয়ে বলল, শুনেছি এই অঞ্চলে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী থাকেন, হয়তো তারাই নাচ গান করছেন। আমার কিন্তু দেখার খুব শখ, আমিও যাবো মেহবিন আপুর সাথে। মেহবিন ফারিয়ার কথা শুনে হাসি মুখে আরহামের দিকে তাকিয়ে বলল, দেখলেন, ফারিয়াও যেতে চায়। আচ্ছা, আমিও যাই, কেমন? মেহবিন ও ফারিয়া একে অপরের হাত ধরে সামনের দিকে যেতে থাকে। এই কয়েক ঘন্টায় ফারিয়া এবং মেহবিনের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। ফারিয়া ও মেহবিনকে যেতে দেখে বাকিরাও তাদের সাথে যায়। তাদের দেখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা তাদেরকে নিজেদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলেও তারা শুদ্ধ ভাষাতেই কথা বলে। তারাও যোগ দেয়। মেহবিন খেয়াল করছে অনেক মেয়েরা আরহামের দিকে নিজেদের সাথে ফিসফিস করে বলছে, দেখ, শহর থেকে ছেলেগুলো আসছে, কি সুন্দর দেখতে, তাই না? সবগুলোই সুন্দর, কিন্তু মাঝখানেরটা দেখ, একেবারে রাজপুত্র যেন। মেহবিন খুব ভালো করেই বুঝতে পারছে তারা আরহামকে উদ্দেশ্য করেই বলছে। মেহবিনের কেন যেন ভালো লাগছে না শুনতে। কয়েকজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েরা নাচতে নাচতে আরহাম ও আরিয়ানকে ঘিরে ধরে নাচতে থাকে। ফারিয়া কি মনে করে যেন আরিয়ানকে টেনে নেয়, আরিয়ানের সাথে নাচতে থাকে। তার ভাষ্যমতে তার ডাক্তার সাহেবের সাথে অন্য কেউ নাচতে পারে না। ফারিয়ার এমন কাণ্ডে আরিয়ান ভ্যাবাচাকা খেয়ে যায়। তাহসান ও রুষা বসে আছে নিজেদের মতো। অব্রও বেশ খানিক দূরে দাঁড়িয়ে আছে। মায়রাও অব্রের পাশে দাঁড়িয়ে আছে। আরহাম বেচারা পড়েছে বিপাকে। এতগুলো মেয়ের মাঝে সে বড্ড অস্বস্তিতে ভুগছে। আরহাম স্পষ্ট দেখতে পাচ্ছে মেহবিন কেমন একটা আগুনরূপী হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরের রাগটা ঠিক প্রকাশ করতে পারছে না। মেহবিন নিজেও জানে না কেন তার এত রাগ হচ্ছে মেয়েগুলোর প্রতি। শুধু অসহ্য লাগছে তার কিভাবে আরহামের সাথে চিপকে নাচানাচি করছে। আরহাম কিছু একটা ভেবে নাচে যোগ দিল। মেহবিনের রাগ তো নাকের ডগায় চলে আসলো। তখনই কিছু বৃদ্ধ মহিলারা এসে মেহবিনকে কিছু একটা বলে তাদের সাথে নিয়ে গেল। মেহবিনকে হঠাৎ গায়েব হয়ে যেতে দেখে আরহাম নাচ বন্ধ করে দিল। মেহবিন কোথায় গেল? মেহবিনকে এভাবে হুট করে উধাও হয়ে যেতে দেখে আরহামের ভিতরে ভয় ঢুকে যায়। সে দ্রুত নাচ বন্ধ করে দিয়ে মেহবিনকে খুঁজতে যাওয়ার জন্য পা বাড়াতে গেলে তা চোখ আটকে যায় সামনে থাকা শাড়ি পরিহিতা রমণীর দিকে। মেহবিনকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রমণীতা তাদের মতো করে শাড়ি পরিয়ে দিয়েছে। মেহবিন শাড়িটা কিছুটা তাদের মতো করে কোমরে গুজে পড়েছে। চুলগুলো ছেড়ে দিয়েছে। মুখে নেই কোনো কৃত্রিম মেকআপের প্রলেপ। তার ঠোঁটজোড়া জোরে রয়েছে হালকা লিপস্টিক। মেহবিনের এমন রূপের স্নিগ্ধতায় যে কোনো পুরুষ ঘায়েল হতে প্রস্তুত। মেহবিনকে দেখে আরহাম মেহবিনের দিকে এগিয়ে আসে। মেহবিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। মেহবিন ভেবেছে আরহাম হয়তো তার প্রশংসা করবে, কিন্তু আরহাম তার সব আশায় জল ঢেলে দিয়ে বাজখায় গলায় বলল, এরকম স্টুপিডের মতো শাড়ি পরে আছো কেন? এমনিতেই সারাক্ষণ হোঁচট খেতে থাকো, তার মধ্যে এই ভারী শাড়িতে তো বারবার হোঁচট খাবে। তুমি কি সব শাড়ি ক্যারি করতে পারো? স্টুপিড মেয়ে একটা। মেহবিনের এখন রাগে কান্না আসছে। কই ভেবেছিল সে শাড়ি পরেছে বলে লোকটা তার একটু প্রশংসা করবে, তা না করে সে বকেই যাচ্ছে। আরিয়ান ও ফারিয়া মেহবিন এবং আরহামের কাছে আসে। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলল, কি হলো ভাই, তুমি আমার কিউট ভাবিটাকে এভাবে বকছো কেন? দেখছো না শাড়িতে আমার কিউট ভাবিটাকে কত কিউট লাগছে? তুমি আমার ভাবির প্রশংসা না করে উল্টো বকছো। ফারিয়াও আরিয়ানের কথায় সায় দিয়ে বলে, সত্যিই তো, আজ মেহবিন আপুকে অনেক সুন্দর লাগছে। মেহবিন আগুনরূপী রূপ ধারণ করে ক্ষিপ্ত গলায় বলল, না, উনি আমার প্রশংসা করবে কেন? আমি তো শাড়ি ক্যারি করতে পারিনি না। ওই মেয়েগুলো আছে না, যাদের সাথে উনি নাচানাচি করছিলেন, তারাই তো শাড়ি ভালো করে ক্যারি করতে পারে। আমি তো কিছুই পারি না। আমি গেলাম, উনি বরং ওই মেয়েগুলোর সাথে নাচতে থাকুক। মেহবিন কিছুটা দূরে গিয়ে বসে পড়ল। রাগে সে একেবারে আগুনরূপী রূপ ধারণ করে আছে। আরিয়ান ও ফারিয়াও মেহবিনের সাথে গিয়ে বসে পড়ে। মেহবিনের দিকে তাকিয়ে আরহাম ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে। সে মেহবিনকে কিছুটা রাগানোর জন্যই বকাবকি করেছে।
আরহামের কেন যেন মেহবিনের রাগান্বিত চেহারাটা বেশ লাগছিল। আরহামের চোখে মেহবিনের জন্য একরাশ মুগ্ধতা ধরা দিচ্ছে। মেহবিন হয়তো জানে না আরহাম ছাড়াও আরেকজন মেহবিনের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, অব্র। অব্রের কাছে শাড়ি পরিহিতা মেহবিনকে কোনো হুড়পুরির থেকে কম সুন্দর লাগছে না। তার মেহর চোখ মুখে আজ কতটা মায়া ভেবে অব্র মৃদু হাসে। তা মায়রার নজরে এড়ায় না, তবুও মায়রা চুপ থাকে। আজকাল তার কিছুই বলতে ইচ্ছে করে না। আরিয়ান মেহবিনের কানের কাছে গিয়ে বলল, কিছু পড়েছে মনে হয়। মেহবিন আরিয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। না মানে তুই যেভাবে রাগ করছিস দেখে মনে হচ্ছে তুইও চেয়েছিলি ভাইয়া যেন তোর একটু প্রশংসা করুক। তার মানে ভাইয়ের প্রতি তোরও কিছু এক্সপেকটেশন ছিল, তাই না? আরিয়ান কথাটি বলেই উঠে চলে যায়। মেহবিন গম্ভীর চিন্তায় ডুবে যায়। সত্যিই তো আরহাম তার প্রশংসা করেনি বলে সে এত রেগে যাচ্ছে কেন? তার মানে কি সেও চাইছিল আরহাম যেন তার প্রশংসা করুক? সবকিছু মিলেই এইটাই দাঁড়ায় মেহবিনেরও আরহামের প্রতি আশা তৈরি হচ্ছে। তাহলে কি মেহবিনের মনে আরহামের জন্য যে সুপ্ত অনুভূতি ছিল তা কি দিনের পর দিন বেড়ে উঠছে? মেহবিনের ভাবনার মাঝে তার ফোনে আবারও মেসেজ আসে সেই অচেনা নাম্বার থেকে। তাতে লেখা, ওগো রমণী, শাড়ির আঁচলটা নিয়ে নিজের মুখশ্রীটা একবার একটু ঢেকে রাখো। তুমি কি জানো তোমার আগুনরূপী রূপ আমার ভেতরটাকে পুড়িয়ে দিচ্ছে? প্রিয় তোমার আগুনরূপী রূপে যে আমি শতবার মরে যাই। তুমি জানো কি? মেহবিন চমকে ওঠে। তার মানে যে চিঠি প্রেরক তাকে চিঠি লিখে পাঠায় সে এখানেই আছে। কিন্তু কোথায় সে? রাইসা সবেমাত্র দেশে ফিরেছে। দেশে ফিরে সে ডক্টর জেসমিনের চেম্বারে এসেছে। ডক্টর জেসমিনই তাকে ডেকে পাঠিয়েছেন, কেননা তার কাছে মেহবিনের প্রেগনেন্সির দুটো রিপোর্ট ছিল। একটি তিনি মেহবিনকে দিয়ে দিয়েছিল, অপরটি তিনি মেহবিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাইসার কাছে রিপোর্টটি দিয়ে দেন, কারণ তিনি কিছুতেই মেহবিনের সাথে যোগাযোগ করতে পারছেন না। তিনি খুব ভালো করেই রাইসাকে চেনেন। তিনি এইটাও জানেন রাইসার সাথে মেহবিনের ভালো সম্পর্ক আছে, তাই তিনি রাইসার কাছে রিপোর্টটা দিয়ে দেন। রিপোর্টটা দেখে রাইসার আর বুঝতে বাকি থাকলো না যে মেহবিনের গর্ভে অব্রের সন্তান বেড়ে উঠছে, কেননা রিপোর্টটা মেহবিন এবং অব্রের ডিভোর্সের 2 দিন আগের। তখন মেহবিন 2 মাসের প্রেগনেন্ট ছিল। রাইসা চেম্বার থেকে বেরিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় সে সব কিছুই অব্রকে জানাবে। নভেম্বর মাসেই শীত প্রায় চলে এসেছে বলতে গেলে। এখনই এই শীতে সবার কাঁপাকাঁপির অবস্থা। এখানকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকেরা বড় বড় কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছে শীতটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আগুনের পাশে সবাই নাচ গান করছে। বেশ ভালো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। পরিবেশটাকে আরও ভালো করার জন্য আরিয়ান আরহামকে গান গাইতে বলে। আরিয়ানের সাথে বাকি সবাইও আরহামকে অনুরোধ করে, তাই আরহাম গান গাইতে রাজি হয়ে যায়। মেহবিন চিঠি প্রেরককে খোঁজার উদ্দেশ্যে পা বাড়াতে নিলে আরহাম পেছন থেকে মেহবিনের হাত ধরে নিজের সাথে হালকা করে মিশিয়ে গাইতে থাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি রাগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। মেহবিনও নিচের দিকে তাকিয়ে তাল মিলিয়ে গাইতে থাকে। মেহবিন ও আরহাম একে অপরের চোখের দিকে নিষ্পলকহীনভাবে তাকিয়ে গান গাইতে থাকে। রুষা আরহাম ও মেহবিনের এতটা কাছে দেখে কষ্ট পায়। সে দুঃখী মনে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে নিলে তাহসান তার হাত জোড়া শক্ত করে চেপে চোখের ইশারায় জানান দেয় রুষা যেন শক্ত থাকে। তাহসান সবসময় তার পাশে রয়েছে। রুষা যায় না, বরং খানিকটা ভরসা পেয়ে তাহসানের পাশে বসে থাকে। ফারিয়াও গানটা চোখ বন্ধ করে অনুভব করছে। আরিয়ান ফারিয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। অব্র দুজনকে এইভাবে এতটা কাছে দেখে নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে আড়ালে চলে আসে। তার বুক ফেটে কান্না আসছে। সে নিজেকে শক্ত রাখতে চাইলেও সে তা পারছে না। সে বুঝতে পারছে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে গিয়ে
নিজের অজান্তেই সে অনেকটা ভালোবেসে ফেলেছে মেহবিনকে, কিন্তু সে তার ভালোবাসাটা উপলব্ধি করতে গিয়ে বড্ড দেরি করে ফেলেছে। কেননা মেহবিন তো এখন অন্য কারো। আরহাম ও মেহবিন একে অপরের চোখে যেন হারিয়ে যাচ্ছে। হাতে তালির শব্দে তাদের ঘোর ভেঙে যায়। সবাই তাদের গানকে ভীষণভাবে উপভোগ করছে। মেহবিন কিছু একটা ভেবে দৌড়ে চলে যায় কিছুটা দূরে। মেহবিনকে এইভাবে দৌড়াতে দেখে সবাই কিছুটা অবাক। আরিয়ান ও মেহবিনের পেছন পেছন চলে যায়। মেহবিন দৌড়ে এসে ঢুকরে কেঁদে ওঠে। এই মুহূর্তের জন্য সে আরহামের চোখে হারিয়ে গিয়েছিল। আরহামের প্রতি তার যে অনুভূতি রয়েছে তা ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি করতে পারে, যা কিছুতেই চায় না মেহবিন। আজ না হয় পালিয়ে এলি সবার থেকে, কিন্তু কাল পরশু আর কতদিন এভাবে নিজের অনুভূতি থেকে পালাবে মেহু? আরিয়ানের কথা শুনে মেহবিন কান্না ভেজা গলায় বলে, তুই জানিস আরিয়ান, ভালোবাসা আমার কাছে ভুল ছাড়া আর কিচ্ছুই না। একবার ভালোবেসে আমি ঠকে কষ্ট পেয়েছি, সেই কষ্ট আমি দ্বিতীয়বার পেতে চাই না। আমার পক্ষে দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব না। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলে, তোকে কিছুই বোঝাতে চাই না আমি, শুধু এটুকুই বলবো, লাইফে সঠিক মানুষটা চলে এলে মানুষ যতই তার অনুভূতির থেকে পালানোর চেষ্টা করুক না কেন, সে দ্বিতীয়বার ভালোবাসতে বাধ্য। সত্যি বলছি, লাইফে একজন সঠিক ভালোবাসার মানুষ খুব দরকার, তাহলে বুঝবি ভালোবাসা মন্দ নয়। আরিয়ান কথাটি বলেই প্রস্থান করে। মেহবিন কথাগুলো শুনে চুপ হয়ে পড়ে। মেহবিন বুঝতে পারছে না তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। মেহবিনের ভাবনার মাঝে কেউ তার চোখ বেঁধে দেয়। হুট করে এমন করাতে মেহবিন কিছুটা ভরকে যায়। কে তার চোখ বেঁধে দিল? মেহবিন চিল্লাতে নিলে কেউ তার মুখ আলতো করে চেপে মেহবিনের কানের কাছে মুখ নিয়ে ধরা গলায় বলে, প্রেয়সী, তুমি আবারও ছটফট করছো? কাজের সময় হয়তো ছটফট হয়ে যাও কেন? ইটস নট ফেয়ার। কথাটি বলে যুবক তার প্রেয়সীর কানের লতিতে তার ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে দেয়। কণ্ঠটা শুনে মেহবিনের শরীরের শিরায় শিরায় মৃদুভাবে কেঁপে ওঠে। মেহবিনের শরীরটা যেন তার গতি হারিয়ে ফেলছে। ভূত দেখলে মানুষ যেভাবে কেঁপে ওঠে, তেমনি অচেনা আগন্তুকের হুটহাট স্পর্শে মেহবিন কেঁপে উঠছে। কণ্ঠটা পরিচিত লাগলেও তেমন একটা বুঝতে পারছে না, কিন্তু মেহবিন এইটুকু আন্দাজ করতে পারছে রং খেলার দিন মেহবিনকে যে রং মাখিয়েছিল সেই আজ তার চোখ বেঁধে দিয়েছে, অর্থাৎ সেই চিঠি প্রেরকটা। কিন্তু এই অচেনা যুবকটি হঠাৎ করে মেহবিনের চোখ বাঁধল কেন? মেহবিন এইবার আরও জোরে জোরে নড়াচড়া করা শুরু করলো। যুবকটি মেহবিনের কাণ্ডে বিরক্ত হয়ে বলল, এইভাবে নড়াচড়া করছে কেন? মেহবিন ভীত গলায় বলল, আমাকে ছেড়ে দিন বলছি, আমি এখন চিৎকার করব। আমাকে ছাড়ুন। আমি বেশ বুঝতে পারছি আপনি আমার চোখে কাপড় বেঁধে আমার মুখ চেপে আমাকে মেরে এখানকার পুকুরে আমার লাস্টে ফেলে চলে যাবেন, যাতে কেউ বুঝতে না পারে। আমি সব বুঝে গেছি আপনার মতলবটা। মেহবিনের এই রকম বোকা কথায় যুবকটির রাগে মাথা গরম হয়ে যায়। সে অনেক কষ্টে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে। মৃদু সুরে বলল, আমি তোমাকে মারতে যাবো কেন? তুমি তো আমার প্রেয়সী। মেহবিন নিজের থেকে অজানা ব্যক্তিকে সরানোর চেষ্টা করে বলে, আমি জানি না কিছু, আমাকে ছেড়ে দিন। আরহাম সাহেব এবং বাকিরা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আমি কিন্তু এখন চিল্লাবো না ছাড়লে। কথাটি বলে মেহবিন চিৎকার করতে নিলে যুবকটি তার মুখে চেপে ধরে বলে, চিৎকার করে কোনো লাভ নেই। আজ তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আজ তোমার সব অপেক্ষার অবসান হবে প্রেয়সী, তার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাকে। মেহবিন কিছু বলার আগেই অজানা ব্যক্তিটি মেহবিনকে কোলে তুলে গাড়ির দিকে এগুতে থাকে। মেহবিন কোলের মধ্যেই নড়তে থাকে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। মেহবিনের মুখ ও টেপ দিয়ে বন্ধ করে দিয়েছে। মেহবিনের চোখ বেঁধে দেওয়ায় মেহবিনের কাছে সব কিছু ধোঁয়াশা লাগছে, কিচ্ছু দেখতে পারছে না সে। মেহবিন এইটুকু বুঝতে পারছে আপাতত সে চলন্ত গাড়িতে আছে। এই গাড়ির গন্তব্য কি, কোথায় নিয়ে যাবে তাকে এই অচেনা যুবকটি? অব্রের পক্ষে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। নিজের ওপর খুব রাগ হচ্ছে তার। কেন সে মিথ্যে অভিনয় করতে গেল? আজ যদি সে মেহবিনের সাথে প্রতারণা না করত,
তাহলে তো আজ মেহবিনের সকল হাসি খুশি থাকার কারণ অব্র হতো, আরহাম নয়। অব্র মাটিতে ধপ করে বসে ভেজা গলায় বলল, মেহু, তোকে ফিরে পাওয়ার কি কোনো উপায় নেই? একটিবার তোকে ফিরে পেলে সত্যি বলছি কখনো হারাতে দিব না তোকে। তুই কি আমাকে ক্ষমা করবি না কখনো মেহু? আমি বা কি করতাম? আমিও তো বাধ্যই ছিলাম, বিশ্বাস কর। না হলে আমি কিছুতেই তোর সাথে প্রতারণা করতাম না। অব্রের মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কোনো একটা উপায়ে যদি মেহবিনকে সে নিজের করে পেত। অব্রের জীবনে আশার এক ফালি আলো হয়ে আসলো রাইসা। অব্রের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। অব্র রিসিভ করতেই রাইসা কিছুটা তাড়াহুড়ো করে বলে, অভ্র, তুই আপাতত যেখানে আছিস রাত্রি ঢাকায় ফিরে আয়, অনেক জরুরি কথা আছে তোর সাথে। কিন্তু আমি তো এখন চট্টগ্রামে আছি, এখন কিভাবে আসবো? তুই তাহলে এক্ষুনি রওনা দে অভ্র। কথাটা তোকে বলা অনেক জরুরি বলেই আমি মনে করি। তোর এবং মেহবিনের জীবনের এক চরম সত্য, যা তুই জানিস না, কিন্তু এই সত্যিটা তো জানার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি ভাই, তুই যত তাড়াতাড়ি পারিস ঢাকায় ফিরে আয়। কথাটি বলে রাইসা ফোনটা কেটে দেয়। অব্র উঠে দাঁড়ায়। অব্রের কাছে রাইসার গলাটা কেমন যেন লাগলো। কি এমন সত্যির কথা রাইসা বলল যা মেহবিন জানলেও অব্র জানে না? রাইসা যথেষ্ট পরিমাণের বুদ্ধিমান মেয়ে। সে বলেছে, তার মানে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে। অব্র অনুষ্ঠানের জায়গায় যায়, সেখানে সবাই দাঁড়িয়ে আছে। অব্র আরিয়ানের কাছে গিয়ে বলে, সবাইকেই দেখছি, কিন্তু আরহাম মেহবিন কোথায়? আরিয়ান চারপাশে তাকিয়ে বলে, মেহবিন তো পুকুরের দিকটায় গেল, ভাইয়া কিনারায় গিয়েছে, অফিস থেকে জরুরি কল এসেছে, এখানে তো নেটওয়ার্ক পাওয়া যায়ই না বলতে গেলে। তাই অব্র কিছু একটা ভেবে বলল, আমি এবং মায়েরা এখন ঢাকায় যাওয়ার জন্য রওনা দিব। তোরা না হয় থাক, আমি না হয় পরে তোদের সাথে যোগাযোগ করে নিব। অব্রের এমন কথায় আরিয়ান সহ সবাই অবাক হয়ে যায়। আরিয়ান অবাক গলায় বলে, কিন্তু ভাই, তুমি হঠাৎ এখনই রওনা দেবে কেন? তা আপাতত বলতে পারছি না, কিন্তু যাওয়াটা খুব জরুরি। মায়েরা, তুমি যাবে তো? মাথায় নিচু স্বরে বলে, তুমি যখন যাবে তখন আমি আর এখানে থেকে কি করব? চলো তাহলে। অব্র এতটাই তারার মধ্যে ছিল যে আরহামকে জানিয়ে বিদায় নেওয়ার কথাটা তার মাথা থেকেই বেরিয়ে গেছে। সে নিজের গাড়ি করেই মায়রাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরিয়ান অব্রের এমন কাণ্ডে অবাক হয়ে যায়। অব্র হঠাৎ এতটা তাড়া নিয়ে এমন কোনো কাজের জন্য বেরিয়ে গেল। মেহবিন উপলব্ধি করে গাড়িটা থেমে গেছে। মেহবিনকে অচেনা যুবকটি আস্তে ধীরে গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির ভিতরে নিয়ে যায়। মেহবিনের মনে অজানা ভয় জন্ম নিয়েছে। অচেনা যুবকটির উদ্দেশ্য কি? হুট করে অচেনা যুবকটির হাতের তালিতে বাড়ির সব লাইট বন্ধ হয়ে গেল। মেহবিন বুঝতে পারছে যুবকটি তার চোখের কাপড়টা খুলে দিচ্ছে, এমনকি মুখের টেপও খুলে দিচ্ছে। মেহবিন মুখ দিয়ে আওয়াজ বের করতে নিলেই সঙ্গে সঙ্গে বাড়ির প্রতিটা লাইট জ্বলে ওঠে। মেহবিন বাড়িটির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বাড়িটা বেশ বড়। বাড়িটার পাশে বেশ বড় বাগান রয়েছে। মেহবিন তো তখনই অবাকের শীর্ষে চলে যায় যখন সে দেখে দেয়ালের সবটুকু অংশ জুড়ে তার ছবি ছড়িয়ে আছে। সব ছবির মাঝখানে রয়েছে মেহবিনের সেই সবুজ রঙের ছবিটা, যে ছবিটাতে মেহবিন লজ্জামাখা মুখশ্রীটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ছবিটাকেও নিজের প্রতিভা দিয়ে নিপুণভাবে এঁকেছে। এই ছবিটা এর আগেও সেই অচেনা চিঠি প্রেরক মেহবিনকে পাঠিয়েছিল। দেয়াল জুড়ে প্রায় সবগুলো ছবিগুলো অত্যন্ত নিপুণতার সাথে অনেকটা যত্ন নিয়ে এঁকেছে কেউ। সবগুলো ছবিতেই মেহবিনের ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তকে তুলে ধরা হয়েছে। মেহবিনের কাছে মনে হচ্ছে যে ছবিগুলো এঁকেছে সে নিশ্চয়ই খুব প্রতিভাবান হবে, কেননা প্রতিটা ছবি যেন ক্যামেরার ছবিতে হার মানানোর মতো সুন্দর। মেহবিন ছবিগুলোর প্রতি তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। তখনই সে শুনতে পায় কারো মধুর গলায় গাওয়া গান। মেহবিন ছুটে বাগানের দিকে চলে যায়। বাগানের চারপাশে জুড়ে রয়েছে নানা রকমের ফুলের গাছ। তার পাশে ছোট্ট একটা পুল রয়েছে। বাগানটা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোবাসা নিয়ে বাগানটি নিজ হাতে বানিয়েছে। মেহবিন আরেকটু এগিয়ে যেতেই শুনতে পায় সেই অচেনা যুবকটি বাগানের এক পাশে দাঁড়িয়ে কিছু এঁকে যাচ্ছে এবং গাইছে।
গানের গলাটা মেহবিনের কাছে কেমন যেন চেনা চেনা লাগছে। মেহবিন আর একটু কাছে যেতে দেখতে পায় অচেনা যুবকটি মেহবিনের সেই সময়ের একটা ছবি এঁকে যাচ্ছে। যখন মেহবিন শাড়ি পরে আরহামের দিকে লজ্জামাখার দৃষ্টিতে এগিয়ে আসছিল, সেই মুহূর্তটাকেও কি সুন্দরভাবে নিজের শিল্প দিয়ে ফুটিয়ে তুলছে অচেনা যুবকটি। যুবকটি উল্টো দিকে মুখ করে থাকায় মেহবিন তার মুখটা দেখতে পারছে না। মেহবিন কাঁপাকাঁপি গলায় বলল, কে আপনি? কি আপনার পরিচয়? অচেনা যুবকটি এইবার মেহবিনের দিকে ঘুরে তাকালো। মেহবিন তো স্তব্ধ হয়ে গেছে, তার গলা দিয়ে স্বরটুকু বের হচ্ছে না। সে কখনোই আশা করেনি তার সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, বরং স্বয়ং আরহাম হাসান তালুকদার। মেহবিন মিয়ে যাওয়া গলায় বলে, আরহাম সাহেব, আপনি? মেহবিনের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। সে কখনোই আশা করেনি তাকে পাঠানো অচেনা চিঠি পেরোক আর কেউ নয়, আরহাম হাসান তালুকদার। আরহাম মেহবিনের সামনে চমৎকার হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেছে। পরনে তার ফলমাল ড্রেস আপ। আরহামের এমন হাসিতে যে কোনো মেয়ে অতলে ডুবে যেতে পারে। মেহবিনের অবস্থাটা বুঝতে পেরে আরহাম মেহবিনের সেই অসম্পূর্ণ ছবিখানা আঁকতে শুরু করে দেয় এবং বলে, জানো প্রেয়সী, ছোটবেলা থেকে আমার ছবি আঁকার বড্ড শখ ছিল। অত্যন্ত সুন্দর কিছু দেখলেই তার নায়কে আমি থাকতেই পারিনি। আমার কাছে এখন আঁকা যত ছবি আছে সব কয়টি তোমার, কেননা তুমি সব থেকে সুন্দর। আমি তো অত সুন্দর নই। মেহবিনের এমন কথায় আরহাম না হেসে থাকতে পারে না। মন মাতানো হাসি দিয়ে বলে, আমার কাছে আমার দেখে এ পর্যন্ত সব থেকে সুন্দর তুমি ছাড়া আর কেউ নয়, কেননা আমার চোখে আমার ভালোবাসার মানুষটাই সেরা। তুমি যেন অনন্য সুন্দর। এই সৌন্দর্যের বর্ণনা কি শুধুমাত্র কয়েকটা শব্দ দিয়ে প্রকাশ করা যায়? মেহবিন কিছু বলল না। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। মেহবিন এইবার আরহামের কাছে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, তার মানে এতদিন আপনি আমার সাথে এই লুকোচুরি খেলা খেলেছেন? কিন্তু কেন? ওই দিন রং খেলার দিনও আপনি ছিলেন, তাই না? আপনি কি আমাকে পাঠানো প্রতিটা মেসেজও আপনি পাঠাতেন? এসব খেলার মানে কি মিস্টার আরহাম হাসান তালুকদার? আর আপনার সাথে যে আমার মিথ্যা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সেইটাও পূর্ব পরিকল্পনা, তাই না? কি হলো বলুন? আরহাম কিছু বলার আগে মেহবিন আরহামের শার্টের কলার চেপে কান্না মিশ্রিত গলায় বলল, আমি আপনাকে সম্মান করতাম আরহাম সাহেব, কিন্তু আপনিও এতদিন আমার বিশ্বাস নিয়ে খেললেন, আমার সাথে এত বড় গেম খেললেন। ছি, আমিও বা কার থেকে এসব আশা করছি? যার ভাই এতটা খারাপ হতে পারে সে নিশ্চয়ই সাধু হবে না। আসলে রক্ত বলে কথা, রক্ত তো আপনাদের এক। আপনিও আজ প্রমাণ করে দিলেন আপনিও অব্রের মতো প্রতারক একটা। মেহবিনের এমন কথায় আরহামের মাথায় যেন রক্ত উঠে গেল। আরহাম মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, কি বললে? আমি প্রতারক? কি প্রতারণা করেছি আমি? আমার বিশ্বাস নিয়ে এতদিন ধরে খেলেছেন, তা প্রতারণা নয়? আরহাম মেহবিনকে ছেড়ে দিয়ে নিম্ন স্বরে বলে, আমি ভালোবেসেছি তোমার মেহবিন। যদি বলো তোমাকে ভালোবাসাটা প্রতারণা, তাহলে হ্যাঁ, আমি প্রতারক। কিন্তু বিশ্বাস করো, এতদিন আমি যা কিছু করেছি তাতে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধুই তোমাকে ভালোবেসে গিয়েছি, ব্যাস এইটুকুই। মেহবিন কিছু বলার আগেই আরহাম মেহবিনকে থামিয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর আমি আজ দিব। আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। এই গেস্ট হাউসটা সম্পূর্ণটাই আরহামের। আরহাম কিনে রেখেছিল তার ভালোবাসার মানুষটার জন্য। নিজের হাতে বাড়িটির প্রতিটা কোণা সে সাজিয়ে তুলেছিল শুধুমাত্র তার প্রেয়সীর, তার মেহবিনের জন্য। আরহাম মেহবিনকে বাড়ির ড্রয়িং রুমটায় নিয়ে গিয়ে দেয়ালের এক কর্নারের ছবিটার দিকে ইশারা করে বলে, ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটার দিকে তাকিয়ে মেহবিন অবাক হয়ে যায়, কেননা ছবিটার 2 বছর আগের। আরিয়ানদের সাথে মেহবিনদের যখন বন্ধুত্ব হয় তখন মেহবিন আরিয়ানের সাথে আরিয়ানদের কলেজের প্রোগ্রামে গিয়েছিল, তাও আবার লাল রঙের টকটকে শাড়ি পরে। শাড়িটা পরে মেহবিনকে একেবারে মায়াবতী লাগছিল। তার রূপের প্রতিটা ঝলক যেন জানিয়ে দিচ্ছিল
এই রমণের প্রেমে না পড়ে কি থাকা যায়? সেই প্রোগ্রামে আরহামও গিয়েছিল। বলতে গেলে আরিয়ানের সাথে দেখা করতে সে গিয়েছিল। তখনই তার চোখ আটকে যায় মায়াবী এক রমণের দিকে। আরহাম অদ্ভুতভাবে যেন প্রথম দেখাতেই মেহবিনের প্রেমে পড়ে গেল। তার রাত দিন যেন কেটে যেত মেহবিনের প্রতি ভাবনায়। আরহাম মেহবিনের দিকে ঝুঁকে বলে, ছবিটা দেখতে পাচ্ছ? ছবির মেয়েটার কি প্রাণবন্ত হাসি, তাই না? মুখটা কি অজস্র মায়া।